কাব্য মিষ্টুর মুখের দিকে তাকিয়ে আছে অপলক, একদম বাচ্চাদের মতো করে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। দেখছো আমার ঘুম কেড়ে নিজে কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। হ্যাঁ, কাব্য দীর্ঘশ্বাস ফেলে মাথার চুলগুলো কপালে থেকে সরিয়ে দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে কপালে দেয়। তারপর চলে আসে আর নিজের রুমে শুয়ে পড়ে। আজান শুনে ঘুমটা ভেঙে যায়। উঠে মিষ্টু মাকে পেল পাশে। আজকে সে সব থেকে সুখী মানুষ। মাকে জড়িয়ে ধরে আর কোনো দুঃখ নেই তার। মিষ্টু মায়ের মুখটা দেখে মার কপালে একটা চুমো দিয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নিচে যায়। ভাবি রান্নাঘরে গিয়ে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নিচে যায়। ভাবি রান্নাঘরে সবার জন্য চা কফি করছে। তাকে দেখে জিজ্ঞেস করলেন সে কোথায় ছিল কাল রাতে। কাব্য নাকি মিষ্টুর খোঁজ করছিল। ভাবি এসব নিয়ে অনেক কথাই বলেছেন, কিন্তু মিষ্টুর কানে যেন কথাই যাচ্ছে না। তার কাল রাতের কথাগুলোই মাথায় ঘুরছে। হঠাৎই ভাবি বললেন কাব্যকে কফি দিয়ে আসতে, কিন্তু এখন মিষ্টুর কাব্যর মুখ দেখতে ইচ্ছে করছে না। না চাওয়া সত্ত্বেও নিয়ে যাচ্ছিল। একটু যেতে টিনার সাথে দেখা হলো। গুড মর্নিং টিনা আপু। মর্নিং। আপু একটা কাজ করে দেবে? হোয়াট? আমি করব তোমার কাজ? ভাবলে কি করে তুমি? আরে রেগে যাচ্ছ কেন? এই কাজটা করতে তোমার ভালোই লাগবে। আসলে আমি বলতে চাইছিলাম যে এই কফিটা একটু তোমার বেবিকে দিয়ে আসবে প্লিজ। এটা কাব্যর কফি? তুমি তো আর যাবে না, থাক তাহলে আমি নিয়ে যাই আপু। আরে আমি কি না করেছি নাকি? দাও, আমি নিয়ে যাচ্ছি, তোমাকে কষ্ট করতে হবে না। এই তো আমার ভালো আপু, থ্যাংক ইউ। বাহ, এই মেয়েটা যে এভাবে ভালো হয়ে যাবে ভাবতেই পারিনি। কাব্য রুমে এসে কাব্যকে ডাকতে লাগলাম, এই কাব্য ওঠো না, দেখো আমি তোমার জন্য কফি নিয়ে এসেছি। এই শুনছো বেবি? কাব্য ওঠো না, বাবু কফি যে ঠান্ডা হয়ে যাচ্ছে, সোনা ওঠো না। এই কাব্য ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে টিনা। টিনাকে দেখে লাফিয়ে উঠে বসে। তুমি আমার রুমে এই সময় কেন? হ্যাঁ আমি, কেন খুশি হওনি তুমি? এই কি দেখছো এভাবে রুমে? তুমি আর আমি ছাড়া কেউ নেই। আর ভয় পেতে হবে না, তোমার বউ নিজেই আমাকে বলেছে তোমার জন্য কফি নিয়ে আসতে। হোয়াট? মিষ্টু তোমাকে নিজে কফি দিতে বলেছে? কিন্তু তুমি এত রেগে যাচ্ছ কেন? এটা তো ভালো হয়েছে, এই প্রথম মেয়েটি একটা ভালো কাজ করেছে। এই কাব্য। টিনা কি করছো কি? আমি তো বলেছি এসব গায়ে হাত দিয়ে কথা বলা আমার পছন্দ না। ওকে বেবি, সরি, আর এমন হবে না। তুমি কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। সরো এখান থেকে, আমি এখন কফি খাবো না, তুমি কফি নিয়ে চলে যাও। বলে উঠে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয় কাব্য। শাওয়ারে ছেড়ে দিয়ে নিচে দাঁড়িয়ে যায়। এই মেয়েটা কি চায়? আজ একবার পাই হাতের কাছে, তারপর দেখছি তোমায়। কাব্য, তুমি যতই আমার থেকে দূরে থাকো না কেন, আমি তোমাকে আমার করেই ছাড়বো। টিনা শয়তানি হাসি দিয়ে চলে যায় রুম থেকে। মিষ্টু রান্নাঘর থেকে নিজের রুমে গিয়ে অফিসের জন্য কাপড় নিয়ে গেস্ট রুমে চলে যায় রেডি হতে। কালো সোনালি রঙের একটা জামদানি জামার সাথে জিন্স কোটি পরে, আর ওড়নাটা গলায় পেঁচিয়ে দুই সাইডে রেখে দেয়। সামনে কিছু চুল নিয়ে সামনে ফুলিয়ে দুই সাইডে কিছু চুল বের করে বাকি চুলগুলো উপর করে রাবার দিয়ে বেঁধে দেয়। টানা টানা চোখ দুটোতে হালকা কাজল ছুঁয়ে দেয়। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, উপরে একটু লিপ জেল দেয়। এক হাতে ভাইয়ার আনা ঘড়ি, অন্য হাতে কিছু চুড়ি পরে। মুখে কোনো মেকআপ নেই। অফিসের জন্য রেডি হয়ে নিচে ডাইনিং এ এসে ভাবির সাথে খাবার সাজিয়ে দিচ্ছে মিষ্টু। উফ মিষ্টু, আজ তো তোমাকে দেখে ক্রাশ খেলাম গো। ভাবি, আমাকে দেখে ক্রাশ না খেয়ে ভাইয়াকে দেখে ক্রাশ খাও। আমাকে এসব গ্যাস দিও না, ওকে? সত্যি বলছি গো, আমি যদি ছেলে হতাম তো আমি তোমাকে বিয়ে করে নিতাম। হয়েছে, এবার চুপ করো প্লিজ। কাব্য রেডি হয়ে ডাইনিং টেবিলে এসে চেয়ারে বসে মিষ্টুর উপর চোখ যায়। হাঁ করে অপলক তাকিয়ে আছে। ভাবি দেখে বলে, এই যে দেবরজি, এভাবে কি দেখছো? এভাবে দেখলে তো আমার ছোট বোনটার নজর লেগে যাবে। কাব্য ভাবির কথায় লজ্জা পেয়ে মাথা চুলকে মুচকি হেসে মনে মনে বলে, নজর তো অনেকদিন আগেই লেগেছে। ভাবি তুমিও না, উনি দেখবে আমাকে। ওই দেখো, আমার পেছনে টিনা আপুকে দেখছিলেন। আর তাছাড়া আমাকে দেখার কিছুই নেই। গ্রামের মেয়েকে দেখে শুধু শুধু উনি চোখ নষ্ট করবেন কেন? কাব্য কিছু না বলে চুপ করে খাবার নাড়াচাড়া করছে। ভাবি বুঝতে পারছে কিছু একটা হয়েছে ওদের মধ্যে।
তাই আর কিছু বলে না মিষ্টুকে। সবাইকে খাবার দিচ্ছে, হঠাৎ টিনা এসে কাব্যর পাশে মিষ্টুর চেয়ারে বসে পড়ে। ভাবি এটা দেখে রেগে যায়। টিনা, তুমি জানো না এ বাড়িতে সবার আলাদা আলাদা চেয়ার? হ্যাঁ, তো তো মানে তুমি কেন মিষ্টুর চেয়ারে বসেছো? মিষ্টু তো এখন খেতে বসবে। বাদ দাও না ভাবি। টিনা আপু, তুমি বসে খাও তো। আমার মেয়েকে দয়া দেখাচ্ছ? না ফুপি, আমি অপাত্রে কিছু দান করি না। আমি জাস্ট এখন এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে সময় নষ্ট করতে চাই না, তাই কিছু বলছি না। দ্যাটস ইট। মিষ্টু, কি হয়েছে তোমার? কেন এমন করে কথা বলছো? আমার কি হবে ভাবি? মিষ্টুর কিছু করার ক্ষমতা মিষ্টু কাউকে দেয় না ভাবি। আর তাছাড়া আমার এত ফালতু টাইম নেই যে এসবে মাথা ঘামাবো। ওকে ভাবি, আমার কাজ শেষ, আমি আসছি। আসছি মানে? না খেয়ে চলে যাবে নাকি? আমার এখন আর টাইম নেই, অফিসে যেতে হবে। বাই ভাবি। খাওয়াতে এত অনিয়ম কেন বলো তো? নিজের একটু খেয়াল রাখো না তুমি? তুমি এমন কেন বলো তো? কি করবো ভাবি, আমি এমনই আর এমনই থাকবো। কারোর জন্য নিজেকে বদলাতে পারবো না গো ভাবি। সরি, বাই। মিষ্টু যেতে নিতেই মা আসে খাবার টেবিলে। কি হয়েছে বড় বৌমা? দেখুন না মা, এতক্ষণ সব কাজ করেছে মিষ্টু, না খেয়ে চলে যাচ্ছে। আপনি কিছু বলুন না ওকে। মিষ্টু, কি শুনছি এসব? এক্ষুনি চুপচাপ খেতে বসো বলছি। মা প্লিজ, এখন না, আমার দেরি হয়ে যাবে। আমি কোনো কথা শুনতে চাই না, চুপচাপ বসো। আমি খাইয়ে দিচ্ছি, বেশি সময় লাগবে না। আমার কথা না শুনে জোর করে বসে খাইয়ে দিচ্ছেন, আর আমি বাধ্য মেয়ে হয়ে খাচ্ছি। আজ শুধু পেট না, মনটাও ভরে গেছে, চোখে পানি টলমল করছে। আর একটু থাকলে পড়ে যাবে, কিন্তু আমি চাই না কেউ আমার চোখের পানি দেখুক। তাই মা, আমি আর পারবো না। আসি। উঠে আসতেই, দাঁড়াও, আমারও শেষ, একসাথে যাব। সরি স্যার, আমি আপনার সাথে যেতে পারবো না। কেন? আপনার সাথে আমি যেতে চাই না তাই। আর হ্যাঁ, মিষ্টু নিজের দায়িত্ব নিজে নিতে পারে, তার অন্যের সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহ হাফেজ। কি হলো এর? ওইভাবে কথা বলছে কেন? আমিও আসি মা। দেখেছো ভাবি, এই মেয়েটাকে তোমরা আদর দিয়ে মাথায় তুলেছ, কিভাবে কথা বলছো সবার সাথে। আজ যদি আমার ছেলের বউ হতো, এত করে মেরে ঠিক করে দিতাম। সেটাই তো, ছেলের বউ তোমার না, তাহলে শুধু শুধু নিজের শক্তি ক্ষয় করছো কেন? তুমি কি করে এভাবে কথা বলতে পারো ভাবি? তোমার সামনে তোমার ছেলের সাথে ওই মেয়েটা খারাপ ব্যবহার করলো, আর তুমি? প্রথমত, ওই মেয়েটা না, ও আমার ছেলের বউ। ওর একটা নাম পরিচয় আছে। দ্বিতীয়, ওদের স্বামী স্ত্রীর মাঝে আমি কেন কথা বলবো? ওদেরই বুঝতে দাও। তুমি এসব নিয়ে চিন্তা করো না বৌমা, আমার খাওয়া শেষ। ময়নার মাকে বলো খাবার শেষ, এসব যেন পরিষ্কার করে দেয়। আমিও দেখবো তোমাদের আর কতদিন এই ভালোবাসা থাকে। ওদিকে অফিসে মিষ্টু মিটিংয়ে ফাইলগুলো দেখতে ভেতরে যাচ্ছিল। হঠাৎ আবিরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই আবির ধরে ফেলে। ফাইলগুলো নিচে এলোমেলোভাবে পড়ে যায়। মিষ্টু চোখ বন্ধ করে দেয়। আবির ধরে নেয়। মিষ্টুর দিকে ভালোবাসার দৃষ্টিতে অপলক তাকিয়ে আছে। অনেকদিন পর নিজের চোখের দৃষ্টি তৃষ্ণা মেটাচ্ছে। মিষ্টু চোখ মেলে দেখে আবির অদ্ভুতভাবে ওকে দেখছে। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নেয়। আবির ছেড়ে দিয়ে ঠিকভাবে দাঁড়িয়ে যায়। মিষ্টু নিচ থেকে পেপারগুলো তুলতে শুরু করে। আবির নিচে বসে পেপার তুলে দিচ্ছে। দিতে দিতে মিষ্টুর কপালের সাথে আবিরের কপাল বাড়ি লাগে। দুজন আউচ করে নিজের কপালে হাত বুলাচ্ছে। আবির উঠতে ধরলে মিষ্টু হাত ধরে নিচে বসিয়ে আরেকটি কপালের সাথে লাগিয়ে দেয়। এটা কি করলে? উফ। আরে আপনি জানেন, একবার মাথায় ঠোকা লাগলে আবার দিতে হয়, না হলে মাথায় শিং গজায়। তো তুমি এসব বিশ্বাস করো? হ্যাঁ, তো এত হাসির কি আছে? লাইক সিরিয়াসলি? কম করে হাসুন, না হলে দাঁতে ঠান্ডা লাগবে। তাই? হুম। তা আজ হঠাৎ সম্পূর্ণ গেট আপ চেঞ্জ ম্যাম? কেন, খারাপ লাগছে আমায়? আরে না, খুব সুন্দর লাগছে। তোমাকে সবসময় সুন্দর লাগে, কিন্তু আজ তুমি একটু বেশি সুন্দর লাগছে। সত্যি বলতে আমি তো তোমার প্রেমে পড়ে যাচ্ছি গো সুন্দরী। আজ যে কতজন যে জ্ঞান হারাবে আল্লাহ জানে। আল্লাহ, তুমি আমাদের মতো অবলা বাচ্চাদের এই সুন্দরী হাত থেকে বাঁচিও, আমিন। মিষ্টু ফাইল দিয়ে একটা বাড়ি দেয়। বালিকা, আমাকে মারার জন্য তোমাকে কষ্ট করে ফাইল দিয়ে মারতে হবে না।
তোমার ওই মুখের একটু হাসি যথেষ্ট বালিকা। তাই না? হ্যাঁ গো বালিকা। অনেক হয়েছে, চলুন এবার। ঠিক আছে মিষ্টি বালিকা, চলুন। আপনার কথা কি আমি ফেলতে পারি? দুজনে হেসে চলে যায় নিজেদের কেবিনে। আর এতক্ষণ কাব্য এসব দেখছিল আর রাগে ফুঁসছিল, নিজের হাতে মুষ্টি করে চোখ দুটো লাল করে নিজের কেবিনে চলে যায়। মিতু আসে মিষ্টুর কেবিনে। কেমন আছেন ম্যাম? ভালো। আপনার কি এখন কোনো প্রয়োজন আছে আমার কাছে? থাকলে তাড়াতাড়ি বলে ফেলুন, আমি একটু ব্যস্ত আছি। ল্যাপটপে কাজ করতে করতে বলে মিষ্টু। কি হয়েছে মিষ্টু, এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি আপনার সাথে? আমার আজকে একটা মিটিং আছে, সেটা কটার সময় আমাকে একটু বলবেন? আমাকে তো রেডি থাকতে হবে, তাই বলছিলাম। কি হলো, কথা বলছেন না কেন? সরি মিষ্টু, আজ কোনো মিটিং নেই তোমার। স্যার তোমাকে বলতে বলেছে তাই বলছি। তুমি রাগ করো না আমার উপর। আশা করি আপনার আর কিছু বলার নেই, আপনি এখন আসতে পারেন। মিষ্টু প্লিজ। আপনি কিন্তু এখন আমাকে বিরক্ত করছেন, চলে যান এখান থেকে প্লিজ। মিতু আর কথা না বলে চলে যায়। মিষ্টু নিজের চেয়ারের সাথে গা এলিয়ে দেয়, চোখ বন্ধ করে শ্বাস নিতে থাকে। হঠাৎ অফিসে ফোন বেজে ওঠে। ফোন কানে নিয়ে, হ্যালো। এখনই আমার কেবিনে কফি নিয়ে আসো, রাইট নাও। ফোন কেটে দেয় কাব্য। স্যার আসবো? এসো। স্যার আপনার কফি। তুমি কেন নিয়ে আসলে? মিষ্টু ম্যাম বললেন আপনি কফি চেয়েছেন তাই। ঠিক আছে, তুমি যাও। স্টাফ কফি রেখে চলে যায়। কাব্য কফিটা নিয়ে মিষ্টুর কেবিনে যায়। কফি কাপটা ঠাস করে ভেঙে ফেলে দেয়। মিষ্টু আওয়াজ পেয়ে চমকে ওঠে, কিন্তু নিজেকে স্বাভাবিক করে নিজের কাজ করতে থাকে যেন কিচ্ছু হয়নি। কাব্য এবার আর রাগ সামলাতে না পেরে মিষ্টুকে চেয়ার থেকে এক টানে তুলে দেয়ালের সাথে আটকে ধরে। কি হচ্ছে কি, ছাড়ুন আমাকে। তুমি কফি নিয়ে যাওনি কেন? কফি তো পাঠিয়ে দিয়েছিল। আমি কফিটা তোমাকে নিয়ে যেতে বলেছিলাম। আপনার কফির প্রয়োজন ছিল, সেটা পেলেই তো হলো নাকি? সেটা আমি নিয়ে যাই বা অন্য কেউ, তাতে কি যায় আসে? তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? একদমই না, আমি যা করছি ঠিকই করছি। কেন, আপনি কি ভেবেছিলেন আপনার এইসব নাটক দেখিয়ে আমাকে আপনার চোখের ইশারায় ঘোরাবেন আর আমিও আপনার কথায় উঠবোস করব? মিস্টার কাব্য চৌধুরী, ইউ ওয়াজ রং মিস্টার। মিষ্টু কারোর কথায় না, নিজের কথায় চলে। কি নাটক করেছি আমি? হ্যাঁ, কি নাটক করেছি? ছাড়ুন আমাকে। আর কি নাটক করছেন সেটা আপনি ভালো করে জানেন, ছাড়ুন আমাকে। কেন, আমি ধরলে খুব গায়ে লাগে না যখন ওই আবির ধরে? আর বলার আগেই মিষ্টুর সব শক্তি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কাব্যকে নিজের থেকে। কাব্য একটু দূরে সরে যায়। হ্যাঁ, আপনি ধরলে আমার গায়ে লাগে, আপনার ছোঁয়ায় ঘৃণা করে নিজেকে আমার। তখন শুনেছেন আপনি? আর ওই আবির আপনার মতো বাজে মতলব নিয়ে আমার গায়ে হাত দেয় না। কি, আমি বাজে মতলবে তোমার কাছে আসি আমি? হ্যাঁ, তা নয় তো কি। আপনি কি আমাকে ভালোবেসে আসেন? বলুন, কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। কাব্য আর কথা না বলে নিজের রুমে চলে আসে। নিজের হাত দুটো মুঠো করে দেয়ালে কয়েকবার আঘাত করে নিজের রাগ কমানোর জন্য। সারাদিন আর কেউ কারো মুখ দেখেনি। অফিস থেকে এসেও মিষ্টু একটা কথাও বলেনি কাব্যর সাথে। কাব্য আবিরের সাথে মিষ্টুর কথা বলা আর তখন মিষ্টুর ওসব কথা শুনে রেগে আগুন হয়ে যাচ্ছে। মিষ্টুও রাতে না খেয়েই সোফায় শুয়ে পড়ে। সকাল সকাল মিষ্টু ভাবিকে সাহায্য করে কিছু না খেয়ে বাড়ি থেকে উকিলের কাছে যায় ডিভোর্সের ব্যাপারে কথা বলার জন্য। সব ঠিক করে উকিল বললেন খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার বাড়িতে পাঠানো হবে। মিষ্টু উকিলের চেম্বার থেকে বের হয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। উকিলের চেম্বারটা অফিসের পথে, তাই ওই রাস্তা দিয়ে আবিরও যাচ্ছিল। যেতে মিষ্টুকে দেখে ফেলে, তাই মিষ্টুর কাছে এগিয়ে আসে। কিন্তু মিষ্টুর অবস্থা খারাপ। একে কাল রাত থেকে না খেয়ে আছে, তার উপর রাস্তায় আজ অনেক রোদ। এমনিতেই শরীর দুর্বল, তাই এই রোদে আর সহ্য করতে পারল না। পড়ে যেতে ধরতেই আবির দৌড়ে এসে ধরে ফেলে। মিষ্টু জ্ঞান হারিয়ে ফেলে। আবির তাড়াতাড়ি করে মিষ্টুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার আবিরকে বলে না খাওয়ার জন্য এমনটি হয়েছে। ঠিকমতো না খেয়ে খেয়ে শরীরের অবস্থা খারাপ হয়েছে, এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে বললেন। এর মধ্যে মিষ্টুর জ্ঞান ফিরে আসে। নিজেকে এভাবে দেখে বলে, এ কি, আমি কোথায়? ডাক্তারখানায় এখন আপনি। আবির, আপনি? আর আমি এখানে কেন? সমস্যা কি তোমার? মানে কি সমস্যা থাকবে আমার? বেড থেকে নামতেই মাথা ঘুরে পড়ে যেতে নেয়। আবির ধরে ফেলে। কি করছো কি? তোমার শরীর খুব দুর্বল। না, আমি ঠিক আছি, কিছু হয়নি। আবার অনেক দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে। চুপ, আর একটাও কথা বলবে না।
এখন তুমি আমার সাথে রেস্টুরেন্টে যাবে, কিছু খেয়ে তারপর অফিসে যাব দুজনে, বুঝেছো তুমি? আরে কিছু হবে না, আমার এত তাড়াতাড়ি মরবো না। আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব। পারবেন না, আমার তো 32টা দাঁত নেই, আমার দাঁত 28টা, তাহলে ফেলবেন কি করে? আবির হেসে দেয়। আপনি হাসছেন কেন? উফ, তুমি এমন কেন বলো তো? কেমন? একদম কিউটের টিপ্পা, তোমার উপর রেগে থাকা যায় না। তুমি এত কিউট কেন বলো তো? টপ সিক্রেট। তাই? তা কি একটু শুনি। শুনবেন? বলো। তাহলে চোখ বন্ধ করুন। কেন? যদি শুনতে চান তো চোখ বন্ধ করতে হবে, না হলে বলা যাবে না। ওকে, এই বন্ধ করলাম, এবার বলুন। তাহলে শুনুন আর ফিল করুন, কেমন? ওকে। মনে করুন আপনার সামনে একটা বড় বাটি আর তাতে মিল্ক দিয়ে ভর্তি দেখতে পাচ্ছেন। তার থেকে দেখুন কি মিষ্টি একটা ঘ্রাণ আসছে, ফিল করুন। দেখুন আপনার সামনে একটা কাঁটা চামচ আছে, আপনি সেখান থেকে একটা কাঁটা চামচ হাতে নিয়ে বাটিতে থেকে রসগোল্লার মতো করে কিছু, চোখ কিন্তু খুলবেন না বলে দিচ্ছি, তারপর সেই রসগোল্লার মতো দেখতে কিছু মরা টিকটিকি ভেসে উঠছে, আর আপনি সবগুলো টিকটিকি থেকে সবচেয়ে বড় টিকটিকিটাকে চামচ দিয়ে তুলে মুখে তুলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। খুব মজা না খেতে? চিন্তা করবেন না, এগুলো রেগুলার খেলে আমার থেকেও অনেক কিউট হয়ে যাবেন। মিষ্টু, কি বলছো এসব? কি ছিল এটা? এই ইউ জীবাণু, ছি! ওয়াশরুমে যান, ছি! এটা স্পেশাল টিকটিকির পায়েস ছিল, অনলি ফর ইউ। আজ তো শুধু কল্পনাতে খেয়েছেন, একদিন আমি নিজের হাতে করে খাওয়াবো, কেমন? আবির তাড়াতাড়ি করে দৌড়ে চলে যায়। ওয়াশরুমে ওর সব কথা মনে হতেই তো বমি চলে আসছে, চোখের সামনে সব ভাসছে। ছি! চিকি চিকু আসছে মিষ্টুকে পটাতে। আজ পর্যন্ত কোনো ছেলে পারলো না, আর সেই নাকি পারবে। আমি আমার সলমান খান নিখাত নিজের স্বামী বলে একটু ভালোবেসে ফেলেছি এই ডাফারকে, তাই বলে কি হাফ সলমান খানকে বাসো নাকি? যত সব আজারা পাবলিক। মিষ্টু বেরিয়ে পড়ে অফিসের জন্য, আর এদিকে বেচারা আবির বমি করতে করতে অবস্থা খারাপ। যখনই ওসব কথা মনে হচ্ছিল তখন যেন সত্যি সত্যি ও টিকটিকি খেয়েছে এমন ফিল হচ্ছে। ছি! 10 মিনিট পর আবির ওয়াশরুম থেকে এসে দেখে মিষ্টু নেই কেবিনে। ওহ, কি মেয়ে রে বাবা, আমার এই অবস্থা করে আমাকে ফেলে চলে গেল। এ তো দেখি যার কারণে করি চুরি সেই বলে চোর, কিছু তো খেলোই না, ওষুধ তো না নিয়েই চলে গেল। কি যে করি, আল্লাহ কি দিয়ে মেয়েকে বানিয়েছো গো। আর আমিও মেয়ে পেলাম না, এই মেয়ের প্রেমে পড়তে হলো। ভালো যখন বেসেছি তো আর কি তা করলাম। যাই, নিশ্চয়ই অফিসে গিয়েছে, ওষুধগুলো নিয়ে দেখি ম্যাডামকে খাওয়াতে পারি কিনা। আপনারাও একটু আমার জন্য দোয়া করবেন, এই অদ্ভুত মেয়েটা যেন আমার ভালোবাসাটা একটু বুঝো। আর হ্যাঁ, বলে দেন আমিন। মিস মিতু, মিস মিষ্টু এবং মিস্টার আবির কি এখনো আসেনি? নো স্যার। মিস মিষ্টু অফিসে আসলে সাথে সাথে আমার কেবিনে পাঠিয়ে দেবেন, বুঝতে পারছেন? জি স্যার। কাবু রেগে চলে যায়। আজ ঘুম থেকে উঠে মিষ্টুকে দেখতে পারে নাই। ভাবির কাছ থেকে শুনেছে সেই সকালে না খেয়ে অফিসের জন্য বেরিয়েছে, কিন্তু এখনো অফিসে আসেনি। তারপর জানতে পারে আবিরও এখনো আসেনি, তাই আরো রেগে যায়। এই নিয়ে যে কতবার মিতুকে জিজ্ঞেস করেছে মিষ্টু এসেছে নাকি, কিন্তু প্রতিবারে নিরাশ হয়ে ফিরে গেছে। কাব্য যাওয়াতে মিতু একটু হাঁফ ছেড়ে বাঁচল। কোমরে দুহাত নিয়ে নিঃশ্বাস নিয়ে দেখে মিষ্টু এসে তার কেবিনে যাচ্ছে। মিষ্টুকে দেখে দৌড়ে যায় মিষ্টুর কাছে। মিষ্টু, তুমি কোথায় ছিলে এতক্ষণ? কেন, কি হয়েছে? এখনো তো কিছু হয়নি, কিন্তু যে কোনো সময় হতে পারে। যেটা বলার সরাসরি বলতে পারলে বলুন, না হলে আমাকে যেতে দিন। কি হয়েছে? তুমি এভাবে কথা বলছো কেন? শরীর ঠিক আছে তো তোমার? কপালে হাত রেখে। এ কি, তোমার শরীরটা অনেক গরম, জ্বর টর বাঁধালে নাকি? উফ, কিছু হয়নি আমার। তোমার কি আর কিছু বলার আছে? স্যার তোমাকে অনেকবার খুঁজে গেছে, আর মনে হয় অনেক রেগে আছে তোমার উপর। এটা আর নতুন কি? উনি তো সব সময় আমার উপর বিরক্ত হয়ে থাকেন। মিষ্টু, আমার মনে হয় স্যার তোমাকে ভালোবেসে ফেলেছে। স্যার চোখ দেখলেই বোঝা যায়, জানো? জানি উনি আমাকে কত ভালোবাসে। শোনো, রাগ কিন্তু আমরা তার উপরই বেশি করি যাদের উপর আমাদের অধিকারবোধ আছে, যাকে আমরা ভালোবাসি। উফ,
আমার না আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, প্লিজ আমাকে যেতে দাও। ঠিক আছে, আর কিছু বলবো না, কিন্তু স্যার বলেছে তুমি আসলে যেন তার কেবিনে পাঠিয়ে দেওয়া হয়, তাই। যাচ্ছি আমি। উফ, শরীরটা যেন আর চলছে না, মাথাটা কেমন ঘুরছে, শেষ পর্যন্ত শরীরটাও আমার সাথ ছেড়ে দিচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে কেবিনের দরজা খুলতেই মাথাটা কেমন একটা করছে, চোখ ঝাপসা হয়ে আসছে। দরজা শক্ত করে ধরে, না মিষ্টু, তুই এতটা দুর্বল হতে পারিস না, নিজেকে শক্ত কর। স্যার, আসবো? জি আসুন। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন। স্যার, সরি স্যার, আমার একটা কাজ ছিল, তাই একটু। 3 ঘন্টা লেট করে বলছেন একটু? তা কি এমন কাজ ছিল যে আপনার এই একটু লেট হলো? তাই পার্সোনাল কাজটা কি আপনার মিস্টার আবিরের সাথে ছিল? সেটা আপনাকে বলতে বাধ্য না আমি। অফিসের যদি কোনো কাজের কথা থাকে তো বলুন, না হলে আমি চলে যাচ্ছি। চলে যেতে ধরতেই কাব্য হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, 2 হাতে বাহু চেপে ধরে। এত তেজ কিসের তোমার? কি করে পারো তুমি এই ভুল করেও এইভাবে কথা বলতে? লাগছে আমার, ছাড়ুন। কিসের ভুলের কথা বলছেন আপনি? কি করেছি আমি? আবার নির্লজ্জের মতো জিজ্ঞেস করছো? দেখুন, আমি এমন কিছু করিনি যে আমার লজ্জা পেতে হবে। আপনি তো এতক্ষণ আবিরের সাথে কি করছিলে? আর কালকের কথা কি বলবে? কাল তো নিজে চোখে দেখলাম কিভাবে আবিরকে ধরেছিলে। ছেলেদের গায়ে পড়তে খুব ভালো লাগে বুঝি, তাই না? হ্যাঁ, তাই কাল যেটা ঠিক মতো হয়নি সেটা আজ। চুপ করুন, দয়া করে চুপ করুন। আমি আর এসব নিতে পারছি না। আমি তো একটা মানুষ নাকি? একটু দয়া করুন আমার উপর। এভাবে আর এই মিথ্যে অপবাদগুলো দেবেন না। ঘৃণা করে আমার নিজেকে, শেষ করে দিতে ইচ্ছে করে আপনার এসব কথা শুনে। এর থেকে ভালো আমাকে আপনি নিজের হাতে খুন করে ফেলুন, তবু এই নোংরা কথাগুলো বন্ধ করুন। এসব সহ্য করার ক্ষমতা নেই আমার। এই মানসিক যন্ত্রণা আর নিতে পারছি না। কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছি। চোখ ঝাপসা হয়ে আসছে, শরীর আর সাথ দিচ্ছে না। ওনার উপরে শরীরের ভর ছেড়ে দিলাম। চারদিক অন্ধকার হয়ে আসছে, নিস্তেজ হয়ে পড়লাম ওনার উপর। জ্ঞান হারিয়ে ফেলে মিষ্টু। এই মিষ্টু, কি হলো? কি হলো তোমার? এই চোখ খুলো না। এই মিষ্টু, কথা বলো। এই মিষ্টু, কথা বলো না জান। আমি এর সব বলবো না, তুমি চোখ খুলো প্লিজ। এই মিষ্টু, না এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কোলে নিয়ে কেবিন থেকে বের হয়। ওদের দেখে অনেকেই কানাকানি করতে শুরু করে। স্যার, কি হয়েছে মিস্টুর? জানি না, জ্ঞান হারিয়ে ফেলেছে, এখনই ডাক্তার দেখাতে হবে। আবির এই সময় অফিসে আসে আর এসে দেখে কাব্য মিষ্টুকে কোলে নিয়ে আছে আর মিষ্টু জ্ঞান হারিয়েছে। আবির দৌড়ে আসে কাব্যর কাছে। ও নো, এই মেয়েটা আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। আবার মানে? এর আগেও জ্ঞান হারিয়েছিল নাকি? হ্যাঁ, সকালে যখন অফিসে আসছিলাম তখন থেকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। আমি কাছে যেতেও জ্ঞান হারিয়ে ফেলে। আমি দৌড়ে গিয়ে ধরে ফেলি, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বলেন ঠিকমতো খাওয়া দাওয়া করে না আর কাল থেকেই না খেয়ে আছে, তাই এমন হচ্ছে। আমি কত করে বললাম ওকে আমার সাথে রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিতে, কিন্তু না, ম্যাডাম আমার কোনো কথা না শুনে আমাকে হাসপাতালে রেখে চলে আসছে। আর এখন দেখছি আবার অজ্ঞান হয়ে গেছে। কাব্য এসব শুনে নিজেকে এখন খুন করতে ইচ্ছে করছে, কিন্তু কিছু না জেনে মেয়েটাকে কত বাজে বাজে কথা শোনালো। ছি! স্যার, আর দেরি করবেন না, ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান। জি স্যার, ওকে আমার কাছে দিন, আমি নিয়ে যাচ্ছি। আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। কাউকে লাগবে না, তোমরা অফিসে থাকো। বেরিয়ে যায় কাব্য। গাড়িতে নিয়ে শুয়ে দেয় মিষ্টুকে। গাড়ি বাড়িতে নিয়ে যাচ্ছে। ফ্যামিলি ডক্টরকে ফোন করে সব বলে, বাড়িতেও আসতে বলে। বাড়িতে এসে মিষ্টুকে কোলে করে নিয়ে বাড়ির ভেতরে যায়। মিষ্টুকে এইভাবে দেখে সবাই জিজ্ঞেস করছে মিষ্টুর কি হয়েছে, কিন্তু কাব্য কোনো কথা না বলে নিজের রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। এই মেয়েটাকে তো আমি খুন করে ফেলবো। সাহস কি করে হয় আমার কাব্য কোলে ওঠার? কাব্য শুধু আমার, ওর উপর শুধু আমার অধিকার, আর কারণ না। উফ, টিনা, চুপ করো তো। চলো দেখি এই আপদটা কিছু কি সত্যি সত্যি হলো নাকি অভিনয় করছে। চলো উপরে যাই। কি হয়েছে মেয়েটার? কাব্য, কথা বলছিস না কেন? অফিসে অজ্ঞান হয়ে পড়ছে, তাই বাড়িতে নিয়ে আসলাম। অজ্ঞান কেন? হঠাৎ এমন হলো কেন? আর হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে আসলি কেন? ডক্টর আঙ্কেল ফোন করে আসতে বলেছে, উনি এখনই আসবে। তারপর কি অসুস্থ বাবা? আঙ্কেল, আপনি এসেছেন? এই যে দেখুন, আপনার বৌমা জ্ঞান হারিয়ে ফেলেছে। আপনি একটু দেখুন না ভালো করে। দেখছি। তুমি
তোমরা একটু ওর কাছ থেকে সরো, আমার দেখতে দাও। ডক্টর দেখতে শুরু করে। মা ভাবি আল্লাহ আল্লাহ করছে যেন কিছু না হয় মিষ্টু। আঙ্কেল কি হয়েছে ওর? শরীর খুব দুর্বল মনে হচ্ছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, আর সবসময় মানসিক চাপের মধ্যে থাকে। ঠিকমতো ঘুম খাওয়া দাওয়া না করে শরীরের অবস্থা খারাপ করে ফেলেছে। আমি এখন ওকে একটা ভিটামিন স্যালাইন দিয়ে দিচ্ছি, আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবে, আর খাবারেও একদম অনিয়মিত করবে না। জি আঙ্কেল, আর এমন হবে না, আমি নিজেই ওর খেয়াল রাখবো। কিন্তু ওর জ্ঞান ফিরছে না কেন? ফিরবে। আমি ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ওর ঘুমের খুব প্রয়োজন। এখন অত্যন্ত পক্ষে 2 থেকে 3 ঘন্টা ঘুমাতে হবে। আর হ্যাঁ, রাতে হয়তো একটু জ্বর আসতে পারে, একটু বেশি খেয়াল রাখো মেয়েটার। আর এটুকু মেয়ের এত চিন্তা কিসের আমি তো বুঝতে পারছি না। যাই হোক, আমি আসি, কোনো সমস্যা হলে ফোন করো। আর হ্যাঁ, এই রুমটা একটু ফাঁকা করুন, আপনারা এত মানুষ না থাকে ভালো এখন। ঠিক আছে আঙ্কেল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। চলো বাবা। সে কি ভাইয়া, কিছু খেয়ে যাবেন না? না ভাবি, এখন আমি কিছু খেতে পারবো না, অনেক রোগী আছে হাসপাতালে। কাব্য ফোন করেছিল বলে আমি দ্রুত চলে এসেছি। থ্যাঙ্কস আঙ্কেল, এক কাপ কফি অন্তত খেয়ে যান। না বাবা, আজ না, অন্য কোনো সময়। বিয়েতে তো বললেই না, যখন সুখবর পাবো তখন না হয় পেট ভরে খেয়ে যাবো। হা হা হা, চলো। জি চলুন। ডক্টর চলে যায়। কাব্যর নিজের রুমে আসে। এই মেয়েটাকে আমার কোনো কথাই শোনে না। এত করে বলি ঠিকমতো খাওয়া দাওয়া করো, কিন্তু না, এই মেয়ে খাবারের ব্যাপারে কথাই শুনতে চায় না। খাবার দিলেও একটু মুখে দিয়ে উঠে চলে যায়। না খেয়ে খেয়ে কি অবস্থা করেছে নিজের শরীরে। বড় বৌমা, তুমি এখন আবার ন্যাকা কান্না করো না তো। এই সব কিছু ইচ্ছে করেই করেছে, সবার সহানুভূতি পাওয়ার জন্য। সব এই মেয়ের ঢং, কিছু হয়নি ওর। রিনা, তোমাকে অনেকবার বলা হয়েছে মিষ্টুকে নিয়ে কোনো বাজে কথা বলবে না, আর কথায় কথায় ওই মেয়ে করবে না। ও এই বাড়ির বউ। তার থেকে বড় কথা, তোমার ভাই আর আমি মিষ্টুকে নিজের মেয়ে মনে করি। আমার কাছে আমার বাকি ছেলে মেয়েদের মতো মিষ্টুও আমার কাছে সমান। তাই আমার মেয়েকে সম্মান দিয়ে কথা বলতে পারলে কথা বলবে, না হলে বলার প্রয়োজন নেই। ভাবি তুমি? মা, ডাক্তার আঙ্কেল সবাইকে রুম খালি করতে বলেছে। চলুন মা, আর কথা বাড়াবেন না। কাব্যর মা ভাবি চলে যায়। ফুপি টিনা দাঁড়িয়ে আছে। কাব্য, আমি সবাইকে চলে যেতে বলেছি, অন্যদিকে তাকিয়ে। ফুপি আর টিনার রাগে গজ গজ করতে করতে চলে যায় রুম থেকে। কাব্য নিজের কোট খুলে সোফায় ফেলে, টাই খুলে, সাদা শার্টের 3টা বোতাম খুলে মিষ্টুর কাছে গিয়ে বসে। মিষ্টুর মাথায় হাত বুলিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। মিষ্টুর পাশে শুয়ে মিষ্টুকে নিজের বুকে জড়িয়ে নেয় বাহু ডোরে। সরি জান, অনেক ভুল করেছি, ক্ষমা করে দাও না প্লিজ। এই জান, ক্ষমা করে দেবে না আমাকে? জানি অনেক বাজে বাজে কথা বলেছি না জেনে, তোমার রাগ করাটাই স্বাভাবিক। কিন্তু কি করবো বলো, আমি কাল থেকে আমার সাথে কথা বলো না। আর আজ যখন সকালে তোমাকে দেখতে পাইনি তখন অফিসে ছুটতে গিয়েছি, কিন্তু ওখানে গিয়েও তোমাকে না দেখে রাগ হয়েছিল। তারপর যখন দেখলাম ওই আবিরও আসেনি, তখন আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি, তাই তখন ওসব বলে ফেলেছি। কি করব আমি বলো? তোমাকে অন্য কারোর সাথে দেখলে যে আমি সহ্য করতে পারি না। প্লিজ তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো না। তুমি কথা না বললে যে আমার খুব কষ্ট হয়। খুব ভালোবাসি তোমায়, কিন্তু বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি। তুমি আমার অবুঝ সাধরে গল্পে সাজানো মায়া। আমি জানি এই মায়া আর কেউ বুঝতে পারে না, তুমিও না। জানো আজ কতদিন পর একটু শান্তি পাচ্ছি তোমাকে নিজের বুকে পেয়ে। কাল রাতে যে আমিও ঘুমাতে পারিনি। আমি আমার ভালোবাসাটা কেন যে প্রকাশ করতে পারছি না, জানি না কেন তোমাকে বলতেও পারছি না। ভালোবাসি বউ, খুব ভালোবাসি। কাব্য মিষ্টুকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। 3 ঘন্টা পর ভাবি আসে দরজা নক করে। ভাবির আওয়াজে কাব্যর ঘুম ভেঙে যায়। কাব্য মিষ্টুকে নিজের থেকে সরাতে চাইলে দেখে মিষ্টু শার্ট শক্ত করে ওকে জড়িয়ে ধরে আছে। কাব্যর মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। মিষ্টুর কপালে ভালোবাসার ছোঁয়া দিয়ে আস্তে আস্তে ধরে বালিশে শুয়ে দিয়ে উঠে যায় বিছানা থেকে। কাব্য, মিষ্টু কি উঠেছে? না ভাবি, এখনো তো ওঠেনি। ও আচ্ছা, ও তো এখনো ফ্রেশ হওনি দেখছি। দুপুরে খাবারও খাওনি, তাই আমি তোমাদের জন্য খাবার নিয়ে এলাম। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি মিষ্টুর কাছে বসছি। থাক ভাবি, লাগবে না, আমি আছি, তুমি যাও। ওর ঘুম ভাঙতে সময় লাগবে। কিন্তু আর কতক্ষণ এই অফিসের পোশাকে থাকবে? তুমি চিন্তা করো না, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তুমি যাও। ভাবি চলে যায়। কাব্য মিষ্টুকে দেখে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। আয়নায় নিজের চুল হাত দিয়ে ঝাড়ছে। কিছু পানি মিষ্টুর মুখে যায়। মিষ্টু মিটমিট করে চোখ খুলে নিজেকে কাব্যর রুমে আবিষ্কার করে। আস্তে আস্তে উঠে পড়ে। এখনো শরীরটা দুর্বল লাগছে।
হাত দিয়ে মুখ ধরতে হাতে ব্যথা অনুভব হয়। তাকিয়ে দেখে হাতে স্যালাইন লাগানো। এসব স্লাইন কেন? আর আমি এখানেই বা কেন? আমি তো অফিসে।